আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আজকে আলোচনা আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোন সরকারের মন্ত্রিসভার সদস্যদের রদবদল নিশ্চয়ই নতুন কিছু নয়, এটি স্বাভাবিক ঘটনা। মন্ত্রিসভার সদস্যদের সংযোজন বিয়োজন সেটিও নিশ্চয়ই নতুন কিছু নয়, কিন্তু সরকার গঠনের 6 মাসের মাথায় মন্ত্রিসভায় নতুন 6 জনকে যে যুক্ত করা হলো, সেটি নিয়ে এরই মধ্যে নানান ধরনের আলোচনা, সমালোচনা এবং বিতর্ক গড়ে উঠেছে। এবং এই যে সমালোচনা, আলোচনা, বিতর্ক, এটি বিশেষ একটি দিককে কেন্দ্র করে নয়, নানানভাবে নানান কারণে এই সমালোচনা বা বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্দালিব রহমান পার্থ, বিজেপির চেয়ারম্যান, তিনি বিএনপির মন্ত্রিসভায় প্রথম থেকেই অন্তর্ভুক্ত হননি, এতে অনেকেই অবাক হয়েছিলেন। তবে তিনি কোনো না কোনো সময় যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাবেন এ বিষয়ে অনেকে নিশ্চিত ছিলেন, এবং হয়েছিল তাই। 6 জন যে নতুন মুখ আমরা পেলাম মন্ত্রিসভায়, তার মধ্যে তিনি রয়েছেন, পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কিন্তু প্রশ্নটা যেখানে বা বিতর্কটা যেখানে, তিনি নাকি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। তথ্য মন্ত্রণালয়ের এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মূল বিতর্কটা এখানেই। জহিরুদ্দিন স্বপনকে সরিয়ে তাকে নাকি প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হতে যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের যে খবর এবং বিভিন্ন সূত্র থেকে যে বিষয়গুলো পাওয়া যাচ্ছে, যে তথ্য পাওয়া যাচ্ছে, সেগুলো এমনটাই জানান দিচ্ছে। কিন্তু উপদেষ্টা পদ থেকে মন্ত্রী হওয়া বা প্রতিমন্ত্রী হওয়া, এর অনেক নজির রয়েছে। সেটা আওয়ামী লীগ সরকারের সময় হতে পারে, বা এর আগে পরে অন্যান্য সরকারের সময় হতে পারে, অন্তর্বর্তী সরকারের সময় তো রয়েছেই। কিন্তু পূর্ণমন্ত্রী থেকে উপদেষ্টা পদে যাওয়া, আমার ধারণা, আমার যদি বিশেষ কোনো ভুল না হয়ে থাকে, একেবারে নজিরবিহীন ঘটনা। জহিরুদ্দিন স্বপন সম্পর্কে বিএনপি সরকারের শুরু থেকেই দলের মধ্যে এক ধরনের কানাঘুষা ছিল যে তিনি সংস্কারপন্থী নেতা ছিলেন। মহানবীন সরকারের সময় তিনি সংস্কারপন্থী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন, এবং সেই জায়গা থেকে তাকে নাকি পূর্ণমন্ত্রী করা ঠিক হয়নি, ওই ধরনের নানান ধরনের কথাবার্তা ছিল। কিন্তু এসবের সঙ্গে নিশ্চয়ই আমরা একমত পোষণ করতে পারি না। সংস্কারপন্থী হিসেবে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমুদেরকে একটা পর্যায়ে কোণঠাসা করে রাখা হলো। দলের নীতি নির্ধারণী পর্যায় থেকেও ছিটকে ফেলা হলো। পোর খাওয়া এই রাজনীতিবিদদেরকে দল থেকে বেশ খানিকটা দূরে সরিয়ে রাখার কারণে নিশ্চিতভাবে আওয়ামী লীগকে অনেকভাবে খেসারত দিতে হয়েছে। এদিকে জহিরুদ্দিন স্বপন তো তার দায়িত্ব মোটামুটি ঠিকঠাক ভাবেই পালন করছিলেন। এই 6 মাসে তাকে নিয়ে কোনো ধরনের কোনো বিতর্ক গড়ে ওঠেনি। যদি কেবলমাত্র সংস্কারপন্থী হিসেবেই তাকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়ে থাকে বা সরানো হয়, নিশ্চয়ই বিএনপিও ভুল পথে যেতে চলেছে আওয়ামী লীগের মতো। এদিকে যাকে নিয়ে দল, মানে বিএনপির যে দলীয় নেতাকর্মী এবং দলের বাইরে যেই ব্যক্তিকে নিয়ে তুমুল বিতর্ক, তিনি হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এই মুহূর্তে তিনি তো আর উপদেষ্টা নেই, প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, যাই হোক, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তার কূটনৈতিক জ্ঞান নিয়ে তিনি নিজে এই 6 মাসে অনেকভাবে প্রশ্নবিদ্ধ করেছেন। তাকে নিয়ে অনেক ধরনের সমালোচনা। অনেকের ধারণা ছিল যে তাকে বোধহয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, এবং এই ধারণাটি বদ্ধমূল হয়েছিল মানুষের মনে। শেষ কিছুদিন তিনি যে বড় বড় কথা বলতেন, নানান ধরনের মানে জ্ঞানগর্ভ
কথাবার্তা, নিজের পক্ষ থেকে নিজেকে জাহির করা, সেগুলো অনেকখানি কমে গিয়েছিল। কিন্তু দেখা গেল যে তিনি উল্টো আরো পুরস্কৃত হলেন। তিনি যে উপদেষ্টা দায়িত্বে ছিলেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদা উপদেষ্টা, সেখান থেকে তাকে সরাসরি মন্ত্রণালয়ে নিয়ে আসা হলো, প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি নাকি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন। এদিকে শামা ওবায়দ, তিনিও তো প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তাহলে শামা ওবায়দকে কোথায় দেওয়া হবে সে সম্পর্কে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। কেউ বলছেন তিনি এই মন্ত্রণালয়ে রয়ে যাবেন। তো এই মন্ত্রণালয়ে যদি রয়ে যায়, দুজন তো আর প্রতিমন্ত্রী দায়িত্বে থাকতে পারেন না, তাই না? তাহলে শামা ওবায়দ কি পূর্ণমন্ত্রী দায়িত্ব পাচ্ছেন? শামা ওবায়দ যদি পূর্ণমন্ত্রী দায়িত্ব পান, তাহলে কি ডক্টর খলিলকে সরিয়ে দেওয়া হবে? অনেকে বলছেন, অনেকে এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছেন, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে সেটি একেবারেই অসম্ভব, মানে এটি হওয়ার কোনো কারণ নেই। যদি হয়ে থাকে, যদি ডক্টর খলিলকে সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বা মন্ত্রী পরিষদ থেকে, নিশ্চয়ই এটি হবে বিএনপির একটি বড় চমক, নিঃসন্দেহে। তবে সেই সম্ভাবনা আপাতত নেই, এটুকু বলা যায়। এর বাইরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে যিনি দায়িত্ব পালন করছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি পূর্ণমন্ত্রী হচ্ছেন। তার হওয়াটা স্বাভাবিক, তার কারণ তিনি দলের মধ্যে অনেক বেশ শক্তিশালী অবস্থানে রয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের খুব কাছের লোক। আর ডক্টর আব্দুল মঈন খান বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, তাকে পূর্ণমন্ত্রী করা হয়েছে। তিনি নাকি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, যেই দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিঃসন্দেহে তিনি তার যোগ্য সম্মানটি পেয়েছেন, এবং এই পদটি তো বা এই মন্ত্রণালয়টি তো অনেক বড় মন্ত্রণালয় এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং দলের নেতাকর্মীদের জন্য এই মন্ত্রণালয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে ডক্টর আব্দুল মঈন খানকে যে এই মন্ত্রণালয় দেওয়া হয়েছে, এটি একটি ভালো সিদ্ধান্ত। কিন্তু নজিরবিহীন ঘটনা স্থাপন করলো, দৃষ্টান্ত স্থাপন করলো বিএনপি জহিরুদ্দিন স্বপনকে পূর্ণমন্ত্রিত্বের জায়গা থেকে তাকে যদি সত্যি সত্যি কেবলমাত্র উপদেষ্টা করে রাখা হয়। দেখুন, মন্ত্রিত্ব থেকে সরানো হয়নি, কিন্তু দপ্তর পুনর্বিন্যাস করা হয়েছে, এমন উদাহরণ তো আছে। আবার দপ্তরবিহীন মন্ত্রীও করা হয়েছে, এমন উদাহরণও রয়েছে। সঞ্জয় সেনগুপ্তের কথা আপনাদের নিশ্চয় মনে আছে, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি, এবং রেল মন্ত্রণালয়ের একটি দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা হয়েছিল, এমন এক্সাম্পল আছে। কিন্তু উপদেষ্টা থেকে, মন্ত্রী থেকে উপদেষ্টা করা হয়েছে, এমন নজির সম্ভবত বাংলাদেশের ইতিহাসে আমার জানা মতে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি, আমাদের রাজনীতিবিদ এবং আমাদের রাজনৈতিক দলগুলো নানাভাবে এখন দেশি এবং আন্তর্জাতিক যে সাইবার সন্ত্রাসী রয়েছে তাদের কবলে পড়েছে। এই সাইবার সন্ত্রাসীরা, তারা কেউ বাংলাদেশি, হয়তো বা কেউ আমেরিকান, কেউ চাইনিজ, কেউ কোরিয়ান, কেউ হংকং। এই সন্ত্রাসীদের একটা গ্রুপ ব্যাংক লুট করছে, সেন্ট্রাল ব্যাংক লুট করছে। আমাদের মিলিটারির যে ওয়েবসাইটগুলো রয়েছে, সামরিক যে ওয়েবসাইটগুলো রয়েছে, সেখানে তারা হ্যাকিং করার চেষ্টা করছে, সরকারি দপ্তরগুলোকে জিম্মি করছে। এই গেল একটা গ্রুপ। আরেকটা গ্রুপ নানা রকম পর্নো ভিডিও বানিয়ে, নানা রকম এআই দিয়ে পর্নো ভিডিও বানিয়ে বিভিন্ন রাজনীতিবিদ, আমলা, কামলা, সেনাপ্রধান থেকে শুরু করে সবাইকে জিম্মি করে যা মুখে আসে
সেই কথাগুলো বলে পুরো দেশ সমাজকে একটা অশ্লীলতার জোয়ারে ভাসিয়ে দিচ্ছে। অন্যদিকে আমাদের সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, সেটা বাংলাদেশ ব্যাংক হোক, ডিজিএফআই হোক, কচুক্ষেত হোক, পুলিশ হেডকোয়ার্টার হোক, সেখানে এ সকল সাইবার সন্ত্রাসীদের কতগুলো হ্যান্ডস রয়েছে। এমনকি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো, ডিবি বলেন, এসবি বলেন, তারপরে এনএসআই বলেন, তারা এই যে হ্যান্ডস গুলো, অর্থাৎ এ সকল প্রতিষ্ঠানে যে সকল দুর্বৃত্ত রয়েছে, ইনক্লুডিং আমাদের যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং যে সেল রয়েছে, এনটিএমসি, যেটাতে কর্নেল জিয়াউল হাসান ছিলেন, এটার মধ্যেও অনেক এই সাইবার সন্ত্রাসীদের এজেন্ট রয়েছে। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির টেলিফোন কল, এরপর এই গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে দুর্বৃত্তরা তারা বিভিন্ন জায়গাতে হানি ট্র্যাপ করে, ট্র্যাপ তৈরি করে, তারপরে কখনো কখনো ট্র্যাপ বলা যাবে না, একেবারে অস্ত্রের মুখে এমন কতগুলো ঘটনা তারা ঘটিয়ে আবার এই জিনিসগুলো সাইবার সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিয়ে তারপরে সেখানে কখনো কখনো শত শত কোটি টাকার ডিল তারা করে থাকেন। এবং এই কাজের কারণে কি হলো, আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকের মতো ব্যাংক লুট হয়ে গেছে এদের কারণে অনেকগুলো প্রাইভেট ব্যাংক, এগুলো পত্র পত্রিকা আসেনি, বহুবার লুট হয়েছে। অনেকগুলো কর্পোরেট হাউস তারা যারা এই ব্যবসায়িক লেনদেন করে, তাদের ইমেল হ্যাক করে, কম্পিউটার হ্যাক করে শত শত কোটি টাকা তারা লুট করেছে। ব্যক্তিগত স্বাধীনতা যারা আছে, ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, এখানে সেই তাদের যে হ্যাকিং এক্সপার্টনেস, এটা ব্যবহার করে বহু পরিবারকে তছনছ করে দিয়ে এখন টোটাল দেশ, হোল কান্ট্রি, ইংরেজিতে যেটিকে বলা হয় ট্রাম্বলিং ইন ফিয়ার, ভয়ে থরথর করে কাঁপছে এই সন্ত্রাসীদের যন্ত্রণায়। এই সন্ত্রাসীদের কবল থেকে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী এবং তার কন্যা, তারাও নিরাপদ নন। শেখ হাসিনা, তার পরিবার নিরাপদ নন। আইজি সাহেব, তার পরিবার নিরাপদ নন। তারপর সেনাবাহিনীর প্রধান, এমনকি ডিজিএফআই এর প্রধান, তারাও নিরাপদ নন। মন্ত্রী সালাউদ্দিন সাহেব, এখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও নিরাপদ নন। অন্য কোনো মন্ত্রী নিরাপদ নন। এরা যাকে ইচ্ছে তাকে জিম্মি করছে এবং যা ইচ্ছা তা বলে বেড়াচ্ছে। এবং এখনকার প্রযুক্তি এমন একটা অবস্থা হয়ে গেছে, যে কোনো মানুষের কণ্ঠ, যে কোনো মানুষের শরীর, মানে সবকিছু এখন এআই এর মাধ্যমে করা সম্ভব। তথ্য মানুষ জানতে চায়, এই তথ্যকে বিকৃত করে উপস্থাপন করার জন্য যে ধরনের প্রমাণপত্র, যেটা দেখলে আপনার মনে হবে যে এটা হয়েছে। যেমন আমি দুটো উদাহরণ দিই। সাম্প্রতিক সময় একটি গোলাপি বাস দুর্ঘটনা কবলিত হয়েছে হানিফ পরিবহন
এটি করেছে, এরকম একটা ভুয়া এআই দিয়ে তৈরি করা ফটো কার্ড ছেড়ে দেওয়া হয়েছে। কেউ বুঝতে পারেনি। আমি প্রথম এটাকে বললাম যে দেখুন তো এগুলো সহ্য হয়, এআই দিয়ে একটা বাসকে কি করা হচ্ছে। কিন্তু আমি বললাম এটা এআই নির্মিত, তারপরে এটা লক্ষ লক্ষ মানুষ গালাগালি করছে যে এই বাসের কি দরকার ছিল। এই যে মানুষের মধ্যে অস্থিরতা, মানুষের মধ্যে যে নেতিবাচক চিন্তা, এবং মানুষ সবসময় মন্দ কথা শুনতে চাচ্ছে, এই যে মানুষের যে মনোজগতের একটা ব্যাপক পরিবর্তন, এটা এই সাইবার সন্ত্রাসীদের কারণে হচ্ছে। তারেক রহমান সাহেব কখন ভারতে যাবেন, ভারতের দিল্লির কোন হোটেলে তিনি থাকবেন, এটা সরকারি কর্মকর্তারা জানার আগে বাংলাদেশের কিছু সোর্স জেনে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এই খবরগুলো সাইবার সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, এই তথ্যগুলো, তাদের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, দেশি বিদেশের যত কিছু খবর, যেগুলো সিক্রেটলি, মানে দেখা গেল ঘটনা সত্য, একেবারে ঘটনা সত্য, কিন্তু এগুলো প্রচার করাটা রাষ্ট্রের জন্য কল্যাণজনক হবে না, সমাজের জন্য ভালো হবে না, রাজনীতির জন্য ভালো হবে না। এইরকম বিষয়গুলো যেগুলো ডিজিএফ এর কাছে থাকে, যেগুলো এনএসআই এর কাছে থাকে, যেগুলো এনটিএমসির কাছে থাকে, তারপর যেগুলো এসবির কাছে থাকে, ডিবির কাছে থাকে, সেই বিষয়গুলো এখন অনায়াসে উইদিন 1 মিনিটে সাইবার সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে। এই সন্ত্রাসীরা সে সকল তথ্য নিয়ে জায়গা মতো ফোন করছে এবং তাদের কাছে টাকা দাবি করছে, এবং সেই টাকা অনেক ক্ষেত্রে তারা পেয়েও যাচ্ছে। যখন পাচ্ছে না তখন সেগুলো তারা আবার প্রচার করে দিচ্ছে, আবার সেই টাকা ওই যে বিভিন্ন সরকারি অফিসগুলোতে যারা জড়িত আছে তাদের মাধ্যমে এগুলো ভাগাভাগি হচ্ছে। এই যে সাইবার সিকিউরিটি, সেই সাইবার সিকিউরিটির কারণে শেখ হাসিনার সর্বনাশ ঘটেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বনাশ ঘটেছে, আসিফ নজরুল থেকে মোস্তফা সরোয়ার ফারুকী, সবার যেভাবে ঘটনা ঘটেছে, একইভাবে এই জমানাতে জামাতের আমির, জামাতের সাধারণ সম্পাদক, এনসিপির অনেক নেতৃবৃন্দ, বিএনপির অনেক নেতৃবৃন্দ, প্রভাবশালী মন্ত্রী, তারা সবাই এই সন্ত্রাসীদের নেটওয়ার্কের মধ্যে পড়ে গেছে, তাদের জালের মধ্যে পড়ে গেছে, তাদের ফাঁদের মধ্যে পড়ে গেছে। এখন সবাইকে জিম্মি করা হচ্ছে। জাস্ট কিভাবে তথ্য বিকৃত হয়, জাস্ট একটা উদাহরণ দেই। যেমন আমাদের ধরেন সালাউদ্দিন সাহেব, এখন সবাই তাকে শিলং সালাউদ্দিন ডাকছেন। একজন ভদ্রলোক, আপনি যেভাবে তিনি র্যাবের হাতে নিগৃহীত হয়েছেন, অপমানিত হয়েছেন, এবং যেভাবে র্যাব তাকে বাংলাদেশ থেকে নিয়ে পাগল বানিয়ে ভারতের শিলংয়ের মাটিতে ছেড়ে দিয়েছেন, ওই ছবিটা আপনি দেখেন। শুকনো, জীর্ণ, অর্ধ উন্মাদ, চাদর গায়ে দেয় একজন মানুষ, এবং তাকে যে আয়না ঘরে রেখে দীর্ঘদিন অভুক্ত রাখা হয়েছে, তার ওজন অর্ধেক করে দেওয়া হয়েছে। ওই দৃশ্য, ওই ছবি থাকার পরেও এই সাইবার সন্ত্রাসীদের কারণে আমরা এখন তাকে শিলং সালাউদ্দিন বলছি। আচ্ছা, এরপর তাকে আমরা বলছি তিনি এস আলমের লোক। এখন এই সাইবার সন্ত্রাসীরা এমন ভাবে এই জিনিসগুলো তুলছেন যে আপনি এর বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারবেন না। জনাব সালাউদ্দিন সাহেবের ছেলে
একেবারে বয়সী তরুণ, আমাদের ছেলের বয়সী। এখন এই সালাউদ্দিন সাহেবের ছেলে, সে একটা প্রফেশনে আছে, একটা কাজ করার চেষ্টা করছে। এখন সেই কাজ করার চেষ্টা করার পরে তার কয় টাকা লাভ হলো, কয় টাকা বেতন পেলো, কি হলো, সব কিছু ব্যাংক ডিটেলস আছে। অন্যায় করলে আপনি বলেন তথ্য প্রমাণ সহকারে, কিন্তু তিনি মানে সালাউদ্দিন সাহেবের ছেলে 40,000 কোটি টাকা এখান থেকে এই কাজ করে ফেলছে। এই ধরনের ভুয়া তথ্য দিয়ে এই সাইবার সন্ত্রাসীরা মানে সালাউদ্দিন সাহেবের মতো সবচেয়ে পাওয়ারফুল মানুষকে তছনছ করে দিচ্ছে। এবং এই যে সাইবার সন্ত্রাসীদের এই আক্রমণটা গত 2 বছরে মারাত্মক আকার ধারণ করেছে। যতটুকু আমি জানি যে আওয়ামী লীগ জমানাতে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল। একেবারে নিতান্ত ভদ্রলোক মানুষ, শান্তশিষ্ট মানুষ, কারো ওইভাবে ক্ষতি কখনো করেছেন এরকম আমাদের জানা নেই। কিন্তু যেহেতু তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়ের মন্ত্রী, কাজেই তাকে এটা টোকা দিবে, এটা বাজে কথা বলবে, তার ছেলেকে নিয়ে এটা কোন সাইবার সন্ত্রাসী এটা রিপোর্ট করবে, এই ধরনের কথা কেউ কল্পনায় আসতো না। যদি আওয়ামী লীগ জমানাতে সেই সালাউদ্দিন সাহেবের ছেলেকে নিয়ে যে ঘটনা এখন ঘটছে, এরকম ঘটনা যদি সেই আসাদুজ্জামান খান কামালের ছেলের ক্ষেত্রে ঘটত, সঙ্গে সঙ্গে আসাদুজ্জামান খান কামালের কিচ্ছু বলতে হতো না, সঙ্গে সঙ্গে বিপ্লব, হারুন, মেহেদি, এরপরে মোল্লা নজরুল, এইরকম অন্তত পক্ষে 50 জন পুলিশ কর্মকর্তা, কিচ্ছু বলতে হতো না। সেখানে আন্টু বান্টু, পিঙ্কু মিঙ্কু, ইল্লু বিল্লু, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ওদের বাপ মা 14 গোষ্ঠী একদম ধরে এনে রীতিমতো মানে কি বলবো, বাপের নাম ভুলিয়ে দিত। ফলে কি হলো, ওই জমানাতে কিন্তু মানে তারা পাগলামো করেছে, বদমাইশি করেছে, কিন্তু এরকম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নয়। আপনি গিয়ে দেখেন তো আসাদুজ্জামান খান কামালকে নিয়ে এই ধরনের কোনো কথাবার্তা আছে কিনা, কিংবা অন্য যারা খুব পাওয়ারফুল মানে ওই সময়টাতে মন্ত্রী ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, তারা মন্ত্রী না কিন্তু দলের মধ্যে খুব পাওয়ারফুল ক্যাডার মেনটেন করতেন। তাদের নিয়ে দেখেন তো এই সমস্ত পাগলামি করছে কিনা, কোনো পাগলামি না। যদি এরকম কোনো পাগলামি করতো, ওদের ভিটা বাড়িতে বুলডোজার দিয়ে ভেঙে ওখানে মানে বেগুন চাষ করে ফেলতো, আমরা বাগুন বলি, বেগুন চাষ করে ফেলতো। কিন্তু ইউনূস জামানাতে সবকিছু এতটা এলোমেলো হয়ে গেল। সেই এলোমেলোর কারণে যে কোনো সচিবের কান মলে দেওয়া কোনো ব্যাপার ছিল না। যে কোনো মন্ত্রী, সাবেক মন্ত্রী, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, বিচারপতি, প্রধান বিচারপতি, তাদের গালে জুতোর বাড়ি দেওয়া, গলায় জুতোর মালা পরানো, এগুলো সব ডাল ভাত হয়ে গিয়েছিল। আর সেই ডাল ভাত হওয়ার কারণে এই টোটাল যে চক্র, মানে একটা মব চক্র, তার সঙ্গে একটা সাইবার সন্ত্রাসী, তার সঙ্গে একটা সন্ত্রাসী গ্রুপ, তার সঙ্গে অস্ত্রধারী গ্রুপ, তার সঙ্গে একটা পলিটিক্যাল গ্রুপ, রাজনৈতিক গ্রুপ, তারা সব মিলে যে সিন্ডিকেশনটা গড়ে তুলেছিল ইউনূস জামানাতে, সেই ভূত এখনো পর্যন্ত যায়নি, বরং আরো বেড়ে গেছে। এবং সেই সাইবার সন্ত্রাসী এখন এই নতুন যে সরকার আছে, নতুন সরকারকে যত বেশি আক্রমণ করছে, এবং তারা এখন আগে বিভিন্ন জায়গা থেকে তারা প্রমোশনাল মানি পেত, তো সেই প্রমোশনাল মানিটা বন্ধ হয়ে যখনই গেছে, সঙ্গে সঙ্গে আবার তারা তাদের যারা নিয়োগকর্তা তাদেরকেও গালাগালি করেছে, তাদেরকে আজে বাজে কথা বলেছে, আবার টাকা পয়সা দিয়ে তাদেরকে
মানে যাকে বলা হয় দমন করা গেছে। ওই যে দেখেন আরাফ নামে একটা ছেলে আছে, দুবাইতে থাকে। তো সেই আরাফের সাথে মধ্যে এরকম দেখা গেল কিছু সাইবার সন্ত্রাসীদের গন্ডগোল হয়ে গেল, সিরিয়াস। এখন আরাফ যত স্ট্রংলি সেটা মোকাবেলা করেছে, ওভাবে সালাউদ্দিন সাহেব পাচ্ছেন না। কিংবা ধরুন একজন নীলা ইব্রাহিম, ইসরাফিল, বা একজন ধরেন গোলাম মোল্লা রানী, কিংবা ধরুন একজন মেঘনা আলম, আমাদের মতো সাধারণ মানুষ, আমরা ইভেন নুরুল হক নূর, আমরা যেভাবে এই ধরনের সাইবার সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছি, এরা কে কি বললো, কি রিপোর্ট করলো, কোনগুলো ডাজ নট ম্যাটার। ফলে কি হলো দেখুন যে তারা এই আমাদের মতো লোকজনকে নিয়ে আর ঘাটাঘাটি করতে সাহস পাচ্ছে না। কিন্তু তারেক রহমান সাহেবের মতো মানুষ, জুবাইদুর রহমানের মতো মানুষ, জামিয়া রহমানের মতো আমাদের কন্যা, সালাউদ্দিন সাহেব বা তার ছেলে, কিংবা অন্য যে সকল মন্ত্রী মিনিস্টার রয়েছে, নিতান্ত ভদ্রলোক মানুষ, ইনক্লুডিং মানে অনেক ভদ্রলোক মন্ত্রী তো আছেন না, তাদেরকে নিয়ে বা এই যে ইভেন ধরেন যে সমস্ত লোকজন ভবিষ্যতে ভালো কিছু আশা করবে, যেমন পার্থ আছেন, তো এদেরকে জিম্মি করে প্রত্যেক মুহূর্তে এই সাইবার সন্ত্রাসীরা নানা রকম কর্মকাণ্ড করে যাচ্ছে। এবং ডে বাই ডে এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে রাষ্ট্র কি রাজনৈতিক দলগুলো চালাচ্ছে, বিএনপি চালাচ্ছে, নির্বাচিত সরকার চালাচ্ছে, নাকি সাইবার সন্ত্রাসীরা চালাচ্ছে? এটি আর কয়দিন পরে মানুষজন প্রকাশ সেই প্রশ্নগুলো করতে থাকবে। কাজে আমি মনে করি রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে এই সাইবার সন্ত্রাসী, তাদের যে সকল এজেন্ট রয়েছে, ইভেন তাদের শেখ হাসিনা যে কাজটি করেছে, তাদের অনেক আত্মীয় স্বজনকে দিয়ে শেখ হাসিনার জামানাতে তাদেরকে সবসময় একটা টাইটের উপর রেখেছিল, কান্নার উপরে, দৌড়ের উপর রেখেছিল। তো সেই জিনিসটি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশে শক্তের ভক্ত নরমের জম। এখানে কিছু মানুষ আছে, আপনাকে তাদেরকে চর থাপ্পড় মারতে হবেই। কিছু মানুষ আছে, আপনি যদি তাদেরকে লাথি না মারেন সে বুঝবেই না যে তাকে অপমান করা হয়েছে। এখানে দুর্বলের কোনো জায়গা নেই। এখানে আপনি কথা যেভাবেই বলেন না কেন, ইউ মাস্ট হ্যাভ এ পাওয়ার, আপনার শক্তি থাকতে হবে। সেই শক্তিটা যারা প্রয়োগ করেছে বা করতে পারে, তারাই এই সমাজে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, সব জায়গায় টিকে থাকতে পারেন। এইখানে আপনি একটু খরগোশ প্রকৃতির হলে, একটু ভদ্রলোক প্রকৃতির হলে মোটামুটি আপনাকে একেবারে মামলেট করে তারপরে সে পোস্ট করে ডিম যেভাবে খায়, অথবা মাঝে মাঝে ডিম আমরা অনেক সময় গিলে খেয়ে ফেলি, ওইরকম ভাবে খেয়ে ফেলার মতো লোক আছে। এবং সেই লোকগুলোর মধ্যে এখন সবচেয়ে রাক্ষস রূপে যারা আসছে তারা এই সাইবার সন্ত্রাসী। আল্লাহ আমাদের সবাইকে হিকমত দান করুন বোঝার, তাগত দান করুন, শক্তি দান করুন এদেরকে মোকাবেলা করার। আর যারা এদের দ্বারা ক্ষতিগ্রস্ত, তারা যেন এদেরকে দেশে দেশের বাইরে উচিত শিক্ষা দিতে পারে, আল্লাহ তাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।